2025 সালের মার্চ মাস সারা বিশ্বের সংবাদ মাধ্যম যখন রাজনৈতিক ডামাডোলে ব্যস্ত, তখন পর্দার আড়ালে সম্পন্ন হয় $23 বিলিয়ন এক অবিশ্বাস্য চুক্তি। পানামা খালের গুরুত্বপূর্ণ বন্দরগুলো পুনরায় মার্কিন নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার ঘোষণা দেয়া হয়। আপাতদৃষ্টিতে একে সাধারণ একটি ভূরাজনৈতিক পদক্ষেপ মনে হলেও এর গভীরে রয়েছে অন্য এক সত্য। এই চুক্তির মূল কারিগর কোনো নির্বাচিত রাষ্ট্রপ্রধান নন, বরং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এবং ভয়ঙ্কর এক কর্পোরেট প্রতিষ্ঠান ব্ল্যাকরক। অনেকে মনে করেন আমেরিকার প্রেসিডেন্টই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু পর্দার আড়ালে থাকা ল্যারি ফিঙ্ক এবং তার প্রতিষ্ঠান ব্ল্যাকরকের প্রভাব দেখলে আপনার সেই ধারণা বদলে যেতে বাধ্য। বর্তমানে তারা কেবল কোম্পানির মালিকানায় নয়, বরং বিশ্ব ব্যবস্থার মূল ব্লাড লাইনগুলো নিয়ন্ত্রণ করছে। এয়ারপোর্ট, গ্যাস পাইপলাইন থেকে শুরু করে পাওয়ার গ্রিড, সবকিছু এখন ল্যারি ফিঙ্কের বোর্ডে এক একটি ঘুঁটি। বিশ্ব অর্থনীতিতে ব্ল্যাকরকের এই অদৃশ্য সাম্রাজ্য কিভাবে গড়ে উঠল, কিভাবে একজন সাধারণ জুতো বিক্রেতার ছেলে আজ বিশ্বের অলিখিত প্রেসিডেন্ট হয়ে উঠলেন, আর কেনই বা বলা হচ্ছে যে ব্ল্যাকরকের পতন মানে পুরো বিশ্ব ব্যবস্থার পতন, এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। ফাইভ প্লাস স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। গল্পের শুরুটা 1960-এর দশকের শেষের দিকে। ক্যালিফোর্নিয়ার এক সাধারণ কিশোর ল্যারি ফিঙ্ক, তার সমবয়সীরা যখন সামাজিক বিপ্লবের স্বপ্ন দেখছে, ল্যারি তখন ভাবছেন কিভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন হওয়া যায়। শুরুতে রাজনীতিতে ঝোঁক থাকলেও UCLA-তে রিয়েল এস্টেটের কয়েকটি ক্লাস তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 1976 সালে ল্যারি পা রাখেন ওয়াল স্ট্রিটের মর্যাদাপূর্ণ ইনভেস্টমেন্ট ব্যাংক ফার্স্ট বস্টনে। সে সময় ওয়াল স্ট্রিটের একটি মূলমন্ত্র ছিল, আর তা হলো অর্থ। আর ল্যারি সেই অর্থ তৈরিতে ছিলেন জাদুকর। তিনি উদ্ভাবন করেন এক অদ্ভুত ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজ বা MBS। হাজার হাজার মানুষের হোম লোন বা গৃহ ঋণকে একসাথে মিশিয়ে একটি ইনভেস্টমেন্ট প্রোডাক্ট তৈরি করার এই আইডিয়া ল্যারিকে অতি অল্প সময়ে ওয়াল স্ট্রিটের কিংবদন্তি বানিয়ে দেয়। মাত্র 31 বছর বয়সে তিনি ফার্স্ট বস্টনের ইতিহাসে সর্বকনিষ্ঠ ম্যানেজিং ডিরেক্টর নির্বাচিত হন। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী তার কাল হয়ে দাঁড়ায়। 1986 সালে ল্যারি একটি বিশাল ঝুঁকি নেন। তিনি বাজি ধরেন যে সুদের হার বাড়বে, কিন্তু ফল হয় উল্টো, সুদের হার কমে যায়। কাগজের উপর একটি ছোট সংখ্যাগত ভুলের কারণে ল্যারি ফিঙ্কের কোম্পানি মুহূর্তের মধ্যে $100 মিলিয়ন লোকসান দেয়। এক রাতের ব্যবধানে ল্যারি হয়ে যান ওয়াল স্ট্রিটের অচ্ছুত বা কাস্টঅ্যাওয়ে। এই বিপর্যয় থেকে ল্যারি একটি চরম সত্য উপলব্ধি করেন, ঝুঁকি বা রিস্ক হলো একটি নেশা। এটি একদিকে সম্পদশালী করে দিতে পারে, আবার মুহূর্তেই সব ধ্বংস করে দিতে পারে। তিনি প্রতিজ্ঞা করেন ভবিষ্যতে তিনি হবেন রিস্ক ম্যানেজমেন্টের মাস্টার। এই প্রতিজ্ঞা ছিল ব্ল্যাকরকের জন্মের বীজ। 1988 সালে স্টিভেন শোয়ার্জম্যানের ব্ল্যাকস্টোন থেকে $5 মিলিয়ন পুঁজি নিয়ে ল্যারি শুরু করেন ব্ল্যাকরক। তার মূলমন্ত্র ছিল ইনভেস্টমেন্টের সাথে অত্যাধুনিক রিস্ক অ্যানালাইসিস করা। কিন্তু ব্ল্যাকরকের এই উল্কাসম উত্থানের পেছনে ছিল এক গোপন অস্ত্র, যার নাম অ্যালাডিন। অ্যালাডিন কেবল একটি সফটওয়্যার নয়, এটি ব্ল্যাকরক সাম্রাজ্যের হৃৎপিণ্ড। এটি মুহূর্তের মধ্যে বিশ্বের কোটি কোটি ডেটা বিশ্লেষণ করে বলতে পারে যে বাজারে কোনো বিপর্যয় আসছে কিনা। 1994 সালের বন্ড মার্কেটের ধসের সময় যখন সারা ওয়াল স্ট্রিট দিশেহারা, তখন অ্যালাডিনের কল্যাণে ব্ল্যাকরক ছিল সম্পূর্ণ নিরাপদ। 1994 সালে শোয়ার্জম্যানের সাথে দ্বন্দ্বের পর ল্যারি ব্ল্যাকরকের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেন। এরপর ব্ল্যাকরক কেবল একটি অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান থাকলো না, তারা পরিণত হলো ওয়াল স্ট্রিটের গোল্ড স্ট্যান্ডার্ডে। আজ ভ্যানগার্ড বা স্টেট স্ট্রিটের মতো ব্ল্যাকরকের প্রতিদ্বন্দ্বীরাও নিজেদের রিস্ক ম্যানেজমেন্টের জন্য এই অ্যালাডিনের উপর নির্ভরশীল। বর্তমানে বিশ্বের প্রায় $12.5 ট্রিলিয়ন সম্পদ অ্যালাডিনের মাধ্যমে ট্র্যাক করা হচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতির 7%-এরও বেশি। মজার বিষয় হচ্ছে ল্যারি ফিঙ্ক 70-এর দশকে যে মর্টগেজ ব্যাকড সিকিউরিটিজ বা MBS তৈরি করেছিলেন, সে একই প্রোডাক্ট 2008 সালে বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়ের মূল কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ল্যারি আগে থেকে ঝুঁকির বিষয়টি জানতেন বলে তিনি ব্ল্যাকরককে সেখান থেকে দূরে রেখেছিলেন। যখন বিশ্বের বড় বড় ব্যাংক যেমন বিয়ার স্টার্নস বা লেমন ব্রাদার্স তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তখন ল্যারি ফিঙ্ক একে এক সুবর্ণ সুযোগ হিসেবে দেখলেন। তিনি বার্কলেস গ্লোবাল ইনভেস্টর বা BGI কিনে নেন $13.5 বিলিয়ন। এই একটি ডিল ব্ল্যাকরককে বিশ্বের বৃহত্তম অ্যাসেট ম্যানেজারে পরিণত করে। এর মাধ্যমে তারা আইশেয়ার্স বা প্যাসিভ ETF এর বাজারের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল 2008 সালের সংকটের সময় খোদ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সাহায্যের জন্য ডাকে সেই ল্যারি ফিঙ্ককেই।
কারণ ফেডের কাছে বাজার বিশ্লেষণের মতো প্রযুক্তি ছিল না। ফেড কর্মকর্তা টিমোথি গেইথনার একদিনে ল্যারিকে 21 বার ফোন করেছিলেন বলে জানা যায়। ব্ল্যাকরকই ঠিক করে দিয়েছিল কোন ব্যাংকে উদ্ধার করা হবে আর কোনটিকে নয়। এক কথায় একটি বেসরকারি প্রতিষ্ঠান হয়ে ব্ল্যাকরক হয়ে উঠল আমেরিকার অর্থনীতির অলিখিত চালু। ব্ল্যাকরকের এই আকাশচুম্বী ক্ষমতার পেছনে রয়েছে এক অত্যন্ত কৌশলী রাজনীতি, যাকে বলা হয় রিভলভিং ডোর। ব্ল্যাকরকের শীর্ষ কর্মকর্তারা সরকারি উচ্চ পদে নিয়োগ পান, আবার সরকারের সাবেক কর্তা ব্যক্তিরা অবসর নিয়ে ব্ল্যাকরকের বড় বড় পজিশনে যোগ দেন। 2020 সাল নাগাদ অন্তত 100 জন ব্যক্তি ব্ল্যাকরক এবং মার্কিন সরকারের শীর্ষ প্রতিষ্ঠানগুলো যেমন ট্রেজারি, ফেড, এসইসির মধ্যে আসা যাওয়া করেছেন। এমনকি ব্ল্যাকরক থেকে আসা ব্যক্তিরাই সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন। বলা যায় ব্ল্যাকরক সবসময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো টু বিগ টু ফেল তকমা এড়িয়ে যাওয়া। 2008 সালের পর বড় ব্যাংকগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণারোপ করা হলেও ব্ল্যাকরক লবিং এর মাধ্যমে নিজেকে কেবল একটি প্যাসিভ ইনভেস্টর হিসেবে প্রমাণ করে সেই কঠোর নজরদারি থেকে বেঁচে যায়। তারা দাবি করে যে তারা কেবল মানুষের টাকা ম্যানেজ করে, তাদের নিজস্ব কোনো সম্পদ নেই। এই একটি টেকনিক্যাল পয়েন্ট তাদের আজ অপ্রতিরোধ্য করে তুলেছে। 2010-এর দশকের শেষের দিকে ব্ল্যাকরক বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা পরিবেশ বিনষ্টকারী কোম্পানিতে বিনিয়োগ করছে। কিন্তু ল্যারি ফিঙ্ক ছিলেন ধুরন্ধর। তিনি নিজেকে ভিলেন হিসেবে না রেখে ওয়াল স্ট্রিটের বিবেক হিসেবে সামনে আনেন। তিনি নিয়ে আসেন ইএসজি অর্থাৎ এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স ফর্মুলা। ল্যারি ঘোষণা করেন যে ব্ল্যাকরক কেবল সেই সব কোম্পানিতে বিনিয়োগ করবে যারা পরিবেশ এবং বৈচিত্র্য রক্ষা করবে। তিনি প্রকাশ্যে আমেরিকান কোম্পানিগুলোর উপর সরাসরি চাপ প্রয়োগ করতে শুরু করেন। কিন্তু সমালোচকদের মতে এটি গ্রিন ওয়াশিং বা আই ওয়াশ ছাড়ার কিছুই নয়। আসলে ইএসজি ছিল ব্ল্যাকরকের জন্য আরও বেশি কমিশন বা ফি আদায়ের একটি মাধ্যম। সাধারণ একটি ইনভেস্টমেন্ট ফান্ডকে সবুজ বা গ্রিন লেবেল লাগিয়ে তারা বেশি মুনাফা লুটছিল। তবে 2022 সাল নাগাদ আমেরিকার রাজনৈতিক মহলে এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। রিপাবলিকান দল একে ও ক্যাপিটালিজম বলে ডাকতে শুরু করে এবং ফ্লোরিডার মতো রাজ্য ব্ল্যাকরক থেকে $2 বিলিয়ন সরিয়ে নেয়। পরিস্থিতি বেগতিক দেখে ল্যারি ফিঙ্ক আপাতত ইএসজি শব্দটি ব্যবহার করা থেকে বিরত থাকছেন। ইএসজি বা ইটিএফ এর জয়জয়কার যখন স্তিমিত হতে শুরু করেছে, ল্যারি ফিঙ্ক তখন হাত বাড়িয়েছেন বিশ্ব সভ্যতার মেরুদণ্ডের দিকে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো। 2040 সাল নাগাদ বিশ্বে অবকাঠামো খাতে প্রায় $68 ট্রিলিয়ন বিনিয়োগের প্রয়োজন হবে। ব্ল্যাকরক এই বিশাল কেকের সিংহভাগ দখলে নিতে মরিয়া। এর সবচেয়ে বড় প্রমাণ হল ইউক্রেন পুনর্গঠন চুক্তি। যুদ্ধের মাত্র কয়েক মাসের মাথায় ল্যারি ফিঙ্ক ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে চুক্তি সম্পন্ন করেন। ইউক্রেন পুনর্গঠনের জন্য যে $1 ট্রিলিয়ন ফান্ড তৈরি হচ্ছে তার গেট কিপার এখন ব্ল্যাকরক। কিন্তু কেন ব্ল্যাকরক রাস্তাঘাট, হাসপাতাল বা পানির লাইনের মালিক হতে চায়? উত্তরটি সহজ। এগুলো হলো মনোপলি বা একচেটিয়া ব্যবসা। আপনি চাইলে আপনার পছন্দ মতো এয়ারপোর্ট বা পানির লাইন পরিবর্তন করতে পারবেন না। যখন ব্ল্যাকরক কোনো শহরের পানির অবকাঠামো কিনে নেয়, তখন তারা সেবার চেয়ে মুনাফাকে গুরুত্ব দেয় বেশি। ব্রিটেনের পানির বেসরকারীকরণের ফলে দেখা গেছে যে সেখানে পানির বিল বেড়েছে এবং মান কমেছে, কারণ কোম্পানিগুলো কেবল মুনাফা করতেই ব্যস্ত ছিল। 2024 সালের জানুয়ারিতে ব্ল্যাকরক $12.5 বিলিয়ন গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার পার্টনার্স কিনে নেয়। ফলে ব্ল্যাকরক বর্তমানে বিশ্বের বৃহত্তম অবকাঠামো নির্মাণ মালিকদের কাতারে। এখন পানামা খালের মতো গুরুত্বপূর্ণ রুট থেকে শুরু করে ভবিষ্যৎ বিশ্বের এআই ডেটা সেন্টার সবকিছুর মালিকানাই ব্ল্যাকরকের হাতে কুক্ষিগত হচ্ছে। ব্ল্যাকরক আজ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে পৃথিবী শান্তিতে থাকুক বা যুদ্ধে, মুনাফা তাদেরই হবে। যুদ্ধের সময় তারা অস্ত্র উৎপাদনকারী কোম্পানিতে বিনিয়োগ করে মুনাফা করে, আবার যুদ্ধ শেষে সেই দেশ পুনর্গঠনের কাজ নিয়েও মুনাফা লুটতে থাকে। তারা কেবল একটি কোম্পানি নয়, তারা এখন একটি বৈশ্বিক শক্তি, যার কোনো নির্দিষ্ট দেশ নেই, কোনো দায়বদ্ধতা নেই। ল্যারি ফিঙ্ক একবার বলেছিলেন, আমাদের ব্যবহার পরিবর্তন করতে বাধ্য করতে হবে, আর বর্তমানে তারা ঠিক সেটি করছে। সাধারণ মানুষের টাকা ব্যবহার করেই তারা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ করছে। ব্ল্যাকরক কি কেবল একটি সফল ব্যবসায়ী প্রতিষ্ঠান, নাকি এটি মানব সভ্যতার জন্য এক অদৃশ্য শৃঙ্খল? ল্যারি ফিঙ্ক এবং তার ব্ল্যাকরক সাম্রাজ্য কি সত্যি বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে? এই বিতর্ক চলতেই থাকবে। তবে একটি বিষয় নিশ্চিত, বর্তমান বিশ্বে ব্ল্যাকরককে এড়িয়ে চলা প্রায় অসম্ভব।